আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আলোচনার বিষয় রিসার্চ প্রপোজাল সম্পর্কে আলোচনা করা হবে। একটা গবেষণা করার সময় যে প্রস্তাবনা লেখা হয় তাকে বলা হয় রিসার্চ প্রপোজাল। রিসার্চ প্রপোজালের বাংলা অর্থ হচ্ছে গবেষণা প্রস্তাবনা। ওইটা একটু আলোটা চোখে লাগতেছে, ওটা একটু ওই নিচের আলোটা প্রজেক্টর আলোটা ঘুরে দাও, ওদিকে ঘুরে দাও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো রিসার্চ প্রপোজালের বাংলা হচ্ছে গবেষণা প্রস্তাবনা। এই রিসার্চ প্রপোজালকে অনেকে প্রোটোকলও বলে থাকেন। মেডিকেল সায়েন্সে সাধারণত প্রোটোকল বলা হয়, আবার এটাকে অনেকে সিনপসিসও বলে থাকেন। তো এটার একই জিনিসের একাধিক নাম। যেটাই রিসার্চ প্রপোজাল সেটাই প্রোটোকল এবং সেটাই হচ্ছে সিনপসিস। তাহলে রিসার্চ প্রপোজাল সম্পর্কে আজকে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রিসার্চ প্রপোজালের বাংলা হচ্ছে গবেষণা প্রস্তাবনা। যে কোনো একটি গবেষণা করার আগে যে প্রস্তাবনা করা হয় বা যে প্রস্তাবনা লেখা হয় সেটাকেই বলা হচ্ছে রিসার্চ প্রপোজাল বা গবেষণা প্রস্তাবনা। আমরা যদি রিসার্চ প্রপোজালকে একটু সংজ্ঞায়িত করার চেষ্টা করি তাহলে আমরা দেখব যে এই রিসার্চ প্রপোজাল ইজ এ ব্লুপ্রিন্ট or a guideline for conducting and controlling a research। আমি আবারও বলছি রিসার্চ প্রপোজালের ডেফিনেশনটা, যে এই রিসার্চ প্রপোজাল ইজ এ ব্লুপ্রিন্ট or guideline or planning for controlling and conducting a research। যে কোনো একটা গবেষণা কাজ পরিচালনা করার জন্য যে একটা কর্মপরিকল্পনা বা একটা ব্লুপ্রিন্ট অথবা একটা গাইডলাইন যেটা করা হয় একটা সিস্টেমেটিক পদ্ধতিতে বা একটা বৈজ্ঞানিক পদ্ধতিতে, এটাকে আমরা বলছি যে রিসার্চ প্রপোজাল অথবা প্রোটোকল অথবা সিনপসিস। এখন রিসার্চ প্রপোজালটা কেন করা হয় বা কেন লেখা হয়? কোনো একটা গবেষণা কার্য পরিচালনা করার জন্য পূর্বে যে পরিকল্পনা করা হয় এই জন্য গবেষণা প্রস্তাব লেখা হয়। আবার কোনো কোনো ক্ষেত্রে একাডেমিক রিসার্চের ক্ষেত্রে অনেক জায়গায় আছে যে অনেক গবেষক আছেন যারা বিদেশে বা কোনো বিশ্ববিদ্যালয়ে তারা পিএইচডি করতে চান। সেক্ষেত্রে তাদের পিএইচডি বা মাস্টার্স পিএইচডি প্রোগ্রাম স্কলারশিপ পাওয়ার জন্য অথবা পিএইচডি প্রোগ্রাম এনরোলমেন্ট নেওয়ার জন্য রেসপেক্টিভ যে ইউনিভার্সিটি আছে বা রেসপেক্টিভ ইউনিভার্সিটির রেসপেক্টিভ যে টিচার তাদের কাছ থেকে স্কলারশিপ পাওয়ার জন্য লিখে থাকেন অথবা পিএইচডি প্রোগ্রামে এনরোলমেন্ট নেওয়ার জন্য লেখা হয়ে থাকে। এটা একাডেমিক পারপাসে হতে পারে। আবার কোনো একটা প্রজেক্ট, এটা হতে পারে যে দেশীয় সরকারি কোনো একটা প্রজেক্ট বা প্রকল্প অথবা আন্তর্জাতিক কোনো প্রকল্প বা প্রজেক্ট, সেগুলি করার আগে সরকারি কর্তৃপক্ষ অথবা আন্তর্জাতিক কর্তৃপক্ষ বরাবর যে আমরা প্রস্তাবনা বা কর্মপরিকল্পনা লিখে সাবমিট করে থাকি সেটাকে আমরা বলবো প্রজেক্ট প্রপোজাল। আবার হতে পারে প্রজেক্টের জন্য যেটা হতে পারে সেটাকে আমরা বলবো প্রজেক্ট প্রপোজাল। আবার অনেক সময় কোনো একটা ইন্ডাস্ট্রি যখন ফ্যাক্টরি করার জন্য সেটার একটা পিপি বলা হয় প্রজেক্ট প্রপোজাল, যে এটা ব্যাংকে লোন পাওয়ার ক্ষেত্রে বা কোনো জায়গা থেকে ফান্ড পাওয়ার ক্ষেত্রে আমরা সেই রেসপেক্টিভ ব্যাংকে অথবা রেসপেক্টিভ ইন্টারন্যাশনাল অথবা গভর্নমেন্ট প্রতিষ্ঠানে যে ফান্ড পাওয়ার জন্য আমরা যে পিপি বলা হয় প্রজেক্ট প্রপোজাল লিখে থাকি সেই কারণে। তাহলে আমরা দেখলাম যে একটা রিসার্চ প্রপোজাল বিভিন্ন কারণে হতে পারে। এক নম্বর হতে পারে একাডেমিক পারপাসে, দুই নম্বর হতে পারে যে কোনো জায়গায় একটা ফান্ড পাওয়ার জন্য হতে পারে, আবার একটা কোনো প্রজেক্ট আপনি গভর্নমেন্টের কাছ থেকে বা আন্তর্জাতিক পর্যায়ের কাছ থেকে প্রজেক্ট পাওয়ার জন্য আপনি তাদের কাছ থেকে যথাযথ কর্তৃপক্ষ বরাবর যখন আপনি প্রজেক্ট শুরু করার পূর্বে তাদেরকে লিখবেন সে আপনার প্রজেক্টের ডিটেলস সম্পর্কে, তো সেটাকে আমরা বলছি রিসার্চ প্রপোজাল বা প্রোটোকল বা সিনপসিস। তো অনেকে হয়তো পরবর্তীতে জয়েন করছেন তাদের জন্য আমি আরেকবার বলছি যে রিসার্চ প্রপোজালের সংজ্ঞাটা, যে এই রিসার্চ প্রপোজাল ইজ এ ব্লুপ্রিন্ট অর গাইডলাইন ফর কন্ট্রোলিং অর কন্ডাক্টিং এ রিসার্চ প্রজেক্ট অর এ রিসার্চ অ্যাক্টিভিটিস। তাহলে আমরা এখানে দেখলাম যে রিসার্চ প্রপোজাল কি, এটা কেন করা হয়, হোয়াই করা হয় এবং এটাকে কিভাবে করতে হয়, হাউ আমরা বলবো যে যে কোনো একটা গবেষণা শুরুর আগে
সরকারি পর্যায়ে বলেন বা আন্তর্জাতিক পর্যায়ে যে কোনো একটা গবেষণা প্রকল্প যখন লেখা হয় বা একটা প্রজেক্টের জন্য যখন লেখা হয়, তার পূর্বেই কিন্তু সেটার একটা ফিজিবিলিটি স্টাডি করা হয়, যে প্রজেক্টটা করলে কি উপকার হবে বা প্রজেক্টটা ইমপ্লিমেন্টেশন কোথায় হবে, সেটার থেকে একটা জাতি বা একটা দেশ কি উপকৃত হবে বা কি কি উপকার পাবে, এই যে বিস্তারিত এটাকে ফিজিবিলিটি স্টাডি করার পর তখন এই প্রজেক্টের প্রপোজালগুলো লেখা হয় বা এবং রেসপেক্টিভ বা যথাযথ কর্তৃপক্ষের কাছে এটা উপস্থাপন করা হয়। এখন আমরা দেখব যে একটা রিসার্চ প্রপোজালে কি কি পয়েন্ট থাকে বা কিভাবে লিখতে হয়। তো প্রথমত একটা রিসার্চ প্রপোজালে যখন লেখার সময় প্রথম যে পয়েন্টটা হবে সেটা হচ্ছে এরিয়া অফ দ্য স্টাডি, অর্থাৎ জ্ঞানের জগতে অনেক এরিয়া রয়েছে বা অনেকগুলি স্কোপ রয়েছে, সেই জ্ঞানের জগতের আপনি কোন এরিয়াটা নেবেন। হতে পারে এটা সায়েন্স, হতে পারে আর্টস, হতে পারে কমার্স ফ্যাকাল্টি হতে পারে। আর আমি যদি কমনভাবে বলি, এটা হতে পারে মেডিকেল সায়েন্স, হতে পারে ইঞ্জিনিয়ারিং সায়েন্স, হতে পারে এডুকেশনাল লেভেলে, হতে পারে সোশ্যাল সায়েন্স লেভেলে, হতে পারে যে কোনো একটা বিষয় নিয়ে হতে পারে। তো এখন আমরা প্রথমত যে আমরা গবেষণা বা এরিয়া, স্টাডি এরিয়া যেটাকে আমরা নেব, সেটাকে আমরা বলবো যে জ্ঞানের জগতে কোনজন। আমি যদি একটা উদাহরণ নিই, যে আমি যদি মেডিকেল সায়েন্স নিয়ে গবেষণা করি, তো মেডিকেল সায়েন্সের অনেকগুলি এরিয়া রয়েছে বা অনেকগুলি শাখা রয়েছে। সেই মেডিকেল সায়েন্সের ভিতরে আবার স্পেসিফিক করতে হবে আপনি কোন শাখায় গবেষণাটা করবেন। যেমন হতে পারে যে বাচ্চাদেরকে নিয়ে গবেষণা হতে পারে, এটাকে পেডিয়াট্রিক সায়েন্স বলে। আবার হতে পারে এটা ডায়াবেটিস নিয়ে গবেষণা হতে পারে, হার্ট নিয়ে হতে পারে, কিডনি নিয়ে হতে পারে, বা এখন বর্তমান সারা বিশ্বের যে আলোচিত বিষয় সেটা হচ্ছে কোভিড-19 বা করোনা ভাইরাস সম্পর্কে হতে পারে। তাহলে প্রথমে আমাদেরকে নির্ধারণ করতে হবে যে আমরা কোন এরিয়াতে, অর্থাৎ সায়েন্সে করব না আর্টসে করব না কমার্স। আবার যদি সায়েন্স হয়, সায়েন্সের কোন শাখায়, আমরা এগ্রিকালচারাল ফিল্ডে করব নাকি বায়োলজিক্যাল ফিল্ডে, নাকি ইঞ্জিনিয়ারিং অথবা ডক্টর, এ ধরনের হতে পারে। এরপরে আপনার যদি হয় সোশ্যাল সায়েন্সের কথা যদি আমি বলি, যেমন আমরা যদি বলি যে বাংলাদেশে প্রতি বছর যে জাতীয় পরীক্ষা হয় এসএসসি, যেটাকে বলা হয় সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, এই সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট নিয়ে আমরা যদি একটা গবেষণা করি, তাহলে আমরা দেখব যে আমরা যদি একটা যে স্টাডি অন সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন ফেলিওর কজেস অ্যান্ড কনসিকুয়েন্সেস, আমরা যদি একটা টাইটেল নিই, তাহলে আমরা দেখলাম এখানে প্রথমেই এরিয়াটা হচ্ছে এটা সোশ্যাল সায়েন্সের একটা স্টাডি। প্রথমে এরিয়া সিলেক্ট যখন হয়ে যাবে, দেন আমাদেরকে পরের যে পার্ট বা পরের যে পয়েন্ট আসবে সেটা হচ্ছে টাইটেল অফ দ্য স্টাডি। আপনি যে এরিয়াতে স্টাডি করবেন সেটার একটা শিরোনাম নির্ধারণ করতে হবে। শিরোনামটা কি? টাইটেল। এটাকে টাইটেলের বাংলা হচ্ছে শিরোনাম। তো একটা শিরোনাম নির্ধারণ করার ক্ষেত্রে কতগুলো নিয়মকানুন রয়েছে, সেই নিয়মকানুনগুলো আপনাকে মেনে চলতে হবে। একটা শিরোনাম বা টাইটেল লেখার ক্ষেত্রে আপনাকে অবশ্যই স্মার্ট হতে হবে, স্পেসিফিক স্মার্ট, SMART, এটাকে বলা হচ্ছে স্মার্ট। টাইটেলটা অবশ্যই স্মার্ট হতে হবে, SMART, স্মার্ট। এসতে আপনার স্পেসিফিক, এমতে হবে মেজারেবল, এতে হবে অ্যাচিভেবল, আর টিতে হবে টাইম বাউন্ড। অর্থাৎ আপনি একটা গবেষণা করলেন, সেটা অবশ্যই কী হতে হবে? স্মার্ট হতে হবে, স্পেসিফিক হতে হবে, নির্দিষ্ট যে কোনো একটা এরিয়ায় হতে হবে, যে আপনি কোন এরিয়ায় করবেন সেই এরিয়াটাই হতে হবে। এরপরে যে আমি আগেই বলেছি যে এরিয়া কী কী হতে পারে, যে কোনো একটা এরিয়ার নিতে পারেন আপনি গবেষণা করার জন্য। যে এরিয়া নেবেন সেটা আপনি নির্ধারণ করলেন প্রথমত। এরপরে আপনি টাইটেলটা নেবেন, টাইটেলটা স্মার্ট, স্পেসিফিক, তারপরে এমতে মেজারেবল। আপনি একটা গবেষণার শিরোনাম নিলেন, সেটা অবশ্যই মেজার করতে পারতে হবে। আপনি একটা গবেষণার শিরোনাম নিলেন, সেই গবেষণাটা করতে আপনার অনেক সময় লাগবে, সেক্ষেত্রে কিন্তু আপনি সেই গবেষণাটা করতে আপনার জন্য একাকী করতে এটা কষ্ট হবে। আপনার যদি একাডেমিক গবেষণা হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে একাডেমিক কিছু লিমিটেশনস আছে, আপনার কিছু টাইম বাইন্ডিংস আছে, সেই টাইম বাইন্ডিংসের মধ্যে আপনাকে এটা শেষ করতে হবে। আপনি এমন একটা গবেষণা টাইটেল নিলেন যেটাকে কমপ্লিট করতে সময় লাগবে 10 বছর, তাহলে এখানে আপনার একাডেমিক ক্ষেত্রে এই গবেষণাটা আপনি করতে পারবেন না। কারণ আপনার একাডেমিক যে কোনো বিশ্ববিদ্যালয়ে আপনি যখন একাডেমিক ডিগ্রি অ্যাচিভ করার জন্য করবেন, সেক্ষেত্রে আপনার একটা 2 বছর বা 3 বছর বা কোথাও 5 বছর একটা আপনার রেজিস্ট্রেশনের মেয়াদ থাকবে। সেই মেয়াদে করতে গেলে আপনি যদি সেই মেয়াদ কমপ্লিট করতে না পারেন, তাহলে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ আপনার রেজিস্ট্রেশন বাতিল করবে। কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে 2 বছর থাকে, আরও কোনো বিশ্ববিদ্যালয়ে 3 বছর।
তো আপনার এটা একটা বিষয়। আবার আপনার পেশাকে খেয়াল রাখতে হবে। আপনি যে পেশায় কাজ করেন এমন একটা টাইটেল নেওয়া যাবে না যে টাইটেলটা আপনার পেশার জন্য খুবই ক্ষতিকর, যে আপনাকে অনেক সময় দিতে হবে, আপনাকে ফিল্ডে পড়ে থাকতে হবে রাত দিন, তাহলে আপনার এই গবেষণাটা করা আপনার জন্য কঠিন হয়ে দাঁড়াবে। তাহলে এটা টাইমের একটা বিষয়। আর যে সমস্ত গবেষণা, যেমন হতে পারে একটা গ্রুপ রিসার্চ যখন হয়, বা একটা কান্ট্রি যখন একটা টিম নিয়ে অনেক গবেষণা করে, সেই সমস্ত গবেষণায় বা আন্তর্জাতিক গবেষণার ক্ষেত্রে গবেষণা 2 বছর হোক বা 10 বছর হোক, এটা কোনো কিছু যায় আসে না। সেখানে তারা ইচ্ছে করলে তাদের সময়টা বাড়িয়ে নিতে পারবে, কিন্তু একাডেমিক রিসার্চের ক্ষেত্রে আপনি সেটা টাইম আপনার ইচ্ছা মতো বাড়াইতে পারবেন না। ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছ থেকে পারমিশন নিতে হবে, সেখানে একটা নিয়ম লিমিটেশনস রয়েছে। তো এই জন্য আপনাকে মেজারেবল হতে হবে, যে আপনার অবশ্যই এটা মেজার করতে পারতে হবে আপনার নির্দিষ্ট সময়ের মধ্যে। এটাকে আমরা বলবো যে মেজারেবল। SMA এখন অ্যাচিভেবল। আপনি একটা এতে হলো অ্যাচিভেবল, আপনি একটা গবেষণার টাইটেল নিলেন যেটা আপনি অ্যাচিভ করতে পারবেন না, যেটার আপনার রেজাল্ট বের করা খুবই কঠিন, এ ধরনের গবেষণার শিরোনাম নিয়ে আপনার গবেষণা করা উচিত নয়। তারপরে আপনার টিতে হলো টাইম বাউন্ড। টাইম বাউন্ডের কথা আমি একটু আগে বললাম, যে আপনার যে নির্ধারিত সময় রয়েছে, এই নির্ধারিত সময়ের মধ্যেই আপনার গবেষণা আপনাকে শেষ করতে হবে, আদারওয়াইজ আপনি এই টাইটেলটা আপনার পরিবর্তন করতে হবে। সুতরাং আমি আবারও বলছি যে একটা রিসার্চ প্রপোজাল লেখার সময় যে টাইটেলটা লেখা হবে, সেই টাইটেলটা অবশ্যই স্মার্ট হতে হবে, স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল এবং টাইম বাউন্ড হতে হবে। এরপরে আমাদের 3 নম্বর পয়েন্ট হবে ইন্ট্রোডাকশন, যে আপনি যেই বিষয়ে গবেষণা করবেন সেই বিষয়ে আপনার কিছু একটা সংক্ষিপ্ত অথচ গুরুত্বপূর্ণ ধারণা আপনাকে দিতে হবে। প্রথমত সেই বিষয়ে সম্পর্কে একটা আপনাকে ব্রিফ আলোচনা করতে হবে, এবং ওই বিষয়ে বাংলাদেশের কি অবস্থা। আমি যদি SSC এক্সামিনেশনের কথা উদাহরণ হিসেবে বললাম, যে স্টাডি অন কজেস অ্যান্ড কনসিকুয়েন্সেস অফ SSC এক্সামিনেশন ফেলিওর, এটা যদি আমি বলি যে বাংলাদেশে SSC এক্সামিনেশনে অনেক স্টুডেন্ট অ্যাটেন্ড করে, তাদের মধ্যে অনেকে ফেল করে, সেটা কেন, এটা নিয়ে যদি আমরা গবেষণা করি, তাহলে আমরা লিখব প্রথমত যে বাংলাদেশে কতজন ছাত্রছাত্রী প্রতি বছর SSC পরীক্ষায় অ্যাটেন্ড করে এবং তাদের পাশের হার কি, এবং এই সম্পর্কে যে তথ্যপাত্র রয়েছে, এবং সারা পৃথিবীতে অন্যান্য দেশে কি হয়, যে তাদের SSC লেভেলে কত পরীক্ষায় অ্যাটেন্ড করে, কতজন পাস করে, এই বিষয়গুলো আমরা লিখব। এবং আমরা এখানে ইন্ট্রোডাকশানে প্রথমত যে ওটার জন্য প্রতি বছর বাংলাদেশে যে SSC পরীক্ষায় যে অ্যাটেন্ড করছে তারা ফেল হওয়ার কারণে বা ড্রপ আউট হওয়ার কারণে আমাদের সমাজের কি ক্ষতি হচ্ছে, এই বিষয়গুলো লিখব। এবং আমার গবেষণার যে ভ্যারিয়েবলগুলো রয়েছে, চলক, সেই চলক সম্পর্কে আমি একটু বিস্তারিত আলোচনা করব। এটা হলো মোটামুটি ইন্ট্রোডাকশন। তাহলে ইন্ট্রোডাকশন হলো সেই বিষয় সম্পর্কে আলোকপাত করা, এবং সেই বিষয়ে কি গুরুত্ব রয়েছে এবং সেটা না হলে কি হবে, এই বিষয়গুলি ইন্ট্রোডাকশনে আলোচনা করা হয় প্রথমত। এরপরে পরবর্তী পয়েন্ট হচ্ছে 4 নম্বর পয়েন্ট, যে লিটারেচার রিভিউ অথবা রিভিউ অফ লিটারেচার, একই কথা। যে আমরা এই লিটারেচার রিভিউটা কিভাবে করব, আমরা যখন কোনো একটা গবেষণা করব, সেই গবেষণায় বা সেই বিষয়ে আমাদের কি কি বই পুস্তক রয়েছে, বা কি কি জার্নাল রয়েছে, বা কি কি রিপোর্ট রয়েছে, এই রিপোর্টগুলি আমরা রিভিউ করব বা পড়ে দেখব। সেটা ওখান থেকে আমরা বই বা জার্নাল বা অ্যানুয়াল রিপোর্ট থেকে আমরা ওই বিষয় সংক্রান্ত যে তথ্য উপাত্তগুলো আমরা লিখব, সেগুলোকে আমরা লিটারেচার রিভিউ বলি। বা এই বিষয়ে পূর্ববর্তী গবেষকরা কি গবেষণা করেছেন, সেই বিষয়গুলো আমরা আলোকপাত করব। সাধারণত লিটারেচার রিভিউ করা হয় কোনো একটা থিসিস পেপার বা কোনো একটা জার্নালের অ্যাবস্ট্রাক্ট থেকে, যে অ্যাবস্ট্রাক্ট থেকে তার কি কি ফাইন্ডিংস রয়েছে, তার কি কি গ্যাপস রয়েছে, তার কি কি রেজাল্ট পেয়েছেন বা কি কি রিকমেন্ডেশন দিয়েছেন, এইগুলি সাধারণত হাইলাইট করাকে লিটারেচার রিভিউ বলা হয়। তো লিটারেচার রিভিউ লেখার কতগুলো নিয়ম রয়েছে। অ্যাবস্ট্রাক্ট থেকে লিখতে হবে, এবং অ্যাবস্ট্রাক্টে প্রথমত গবেষকের নাম লিখতে হবে, এরপর গবেষণার সাল, কত সালে গবেষণাটি করা হয়েছে সেইটা লিখতে হবে, এরপরে গুরুত্বপূর্ণ কিছু ফাইন্ডিংস লিখতে হবে এবং নিজের ভাষায় লিখতে হবে। যেমন হতে পারে যে মিস্টার আব্দুর রহিম conducted research in 1999 or 2020 and he got his research findings such and such, এইভাবে আপনি লিটারেচার রিভিউ করতে পারেন। এটাকে আমরা রিভিউ অফ লিটারেচার বলছি। লিটারেচার রিভিউ এটা আমরা আলোচনা করলাম 4 নম্বর পয়েন্ট হিসেবে, যে আমরা লিটারেচার রিভিউ। সাউন্ডে কি ডিস্টার্ব হচ্ছে?
কোনো প্রবলেম, ঠিক আছে। সাউন্ডে একটু ডিস্টার্ব হচ্ছে। তো এখন আমি লিটারেচার রিভিউ সম্পর্কে আলোচনা করছিলাম। তো আমরা এই নিয়ম ফলো করে আমরা লিটারেচার রিভিউ করব, এবং যে যে গবেষণা বা যে সমস্ত রিসার্চ রিপোর্ট অথবা জার্নাল অথবা থিসিস থেকে আমরা লিটারেচার রিভিউ করব, সেই থিসিস বা জার্নাল বা রিপোর্টের আমরা রেফারেন্সটা লিখে রাখবো। কারণ আমরা যখন পরবর্তীতে লাস্টে যখন আমরা রেফারেন্স সাইট করব, তখন এই জিনিসগুলো অনেক সময় আমাদের মনে নাও থাকতে পারে। সুতরাং আমরা যখন লিটারেচার রিভিউ করব, তখন আমরা সাথে সাথে লিখে রাখবো সেই বই সম্পর্কে বা সেই জার্নাল সম্পর্কে, সেই রাইটার সম্পর্কে, তার টাইটেল সম্পর্কে এবং সেই সাল সম্পর্কে আমরা লিখে রাখবো। তো এভাবে মোটামুটি লিটারেচার রিভিউ করতে হয়। এরপরে পয়েন্ট হচ্ছে 5 নম্বর পয়েন্ট হচ্ছে অবজেক্টিভস অফ দ্য স্টাডি। আমরা গবেষণার, প্রত্যেকটা গবেষণার একটা উদ্দেশ্য থাকে। সেই অবজেক্টিভস আমরা গবেষণার কী কী উদ্দেশ্য লিখবো সেটা আমাদের এখানে সুন্দরভাবে লিখতে হবে। এখানে অবজেক্টিভস অফ দ্য স্টাডি, অবজেক্টিভস সাধারণত লেখার ক্ষেত্রে কিছু নিয়ম ফলো করা হয়। যেমন একটা স্টাডির বা দুইটা অবজেক্টিভ থাকতে পারে। 1 নম্বর হতে পারে জেনারেল অবজেক্টিভস এবং 2 নম্বর হতে পারে স্পেসিফিক অবজেক্টিভস। জেনারেল অবজেক্টিভ ওভারঅল বলা, যে আমি যদি যে টাইটেলটির কথা বললাম যে এসএসসি এক্সামিনেশন ফেলিওর ইন বাংলাদেশ অ্যান্ড ইট কজেস অ্যান্ড কনসিকুয়েন্সেস, তাহলে আমরা বলবো যে এটার জেনারেল অবজেক্টিভসটা কি। জেনারেল অবজেক্টিভসটা আমরা প্রথমত দেখো কোনটা তোমারটা, ক্যামেরার কোনটা সেটা দেখে নাও ওখান থেকে, ক্যামেরাটা কোনটা সেটা ওখান থেকে নিয়ে আসো। সো এইগুলো আমরা প্রথমত বলবো যে আমাদের গবেষণার যে যে অবজেক্টিভ আমরা লিখবো কিভাবে, সেটা আমাদের, ওটা তুমি দেখো ক্যামেরা থেকে নিয়ে আসো, পেস লাগে না, এটা ক্যামেরা মনে হয়। তো আমরা অবজেক্টিভ কিভাবে লিখবো সেই জিনিসগুলো আমরা দেখব। যে অবজেক্টিভস অফ দ্য রিসার্চ, জেনারেল অবজেক্টিভস থাকে এবং স্পেসিফিক অবজেক্টিভ। জেনারেল অবজেক্টিভ ওভারঅল একটা কথা বলে, যেমন দ্য জেনারেল অবজেক্টিভ অফ দ্য স্টাডি ইজ টু নো দ্য কজেস অ্যান্ড কনসিকুয়েন্সেস অফ সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন বাংলাদেশ, এটা হতে পারে জেনারেল অবজেক্টিভ। আর স্পেসিফিক অবজেক্টিভস হতে পারে যে আমরা 1 নম্বর বলতে পারি যে টু আইডেন্টিফাই দ্য কজেস অফ ফেলিওর ইন সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন ইন বাংলাদেশ। অ্যান্ড 2 নম্বর হতে পারে টু ফাইন্ড আউট অথবা আইডেন্টিফাই দ্য সোশ্যাল কন্ডিশন অফ দ্য এসএসসি এক্সামিন ইন বাংলাদেশ। আর 3 নম্বর হতে পারে টু প্রোভাইড পলিসি রিকমেন্ডেশন হতে পারে। তো এটা হচ্ছে অবজেক্টিভ লেখার নিয়ম। অবজেক্টিভ লিখতে গেলে আপনাকে সাধারণত ভার্ব ফর্মে লিখতে হবে, যে টু দিয়ে শুরু করতে হবে, যে টু ফাইন্ড আউট অথবা টু আইডেন্টিফাই অথবা টু এক্সপ্লোর অথবা টু অ্যাসেস অথবা টু ইভ্যালুয়েট অথবা টু এক্সামিন, এভাবে আপনাকে অবজেক্টিভ লিখতে হবে। ক্যামেরার সেটিংস ঠিক আছে তো? আগে তুমি ওটা পরীক্ষা করে নিবা না?